দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসি আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, অক্টোবরের 24 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভালো ইমেজের সঠিক ব্যক্তিকে বাছাই করা জরুরি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বা তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতির প্রার্থী ঠিক করতে তার দলের যে স্থায়ী কমিটির সেই সিদ্ধান্তই চূড়ান্ত। আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে ক্ষমতায় গেছে বিএনপি, এমন অভিযোগ করেছেন এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। আর চুয়াডাঙ্গায় এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের মানুষ এবং পুলিশের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। তিনি বলেছেন যে যারা বিএনপির একসময় ছিলেন না তাদেরকেই গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদেরকেই সরকার বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমন অভিযোগও তিনি করেছেন। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার বিষয় মাঠের রাজনীতি। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক, আছেন মোহাম্মদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে আমি বললাম যে আজকে একটা প্রোগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে এনসিপি নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, ওই কথা দিয়ে শুরু করতে চাই যে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে ক্ষমতায় এসেছে বিএনপি। যদি রাশেদ ভাই নিয়ে বলতে চাই বলবে, আগে আপনার কাছে আসতে চাই যে এতদিন পরে এসে এই কথা কেন বলছে, এবং এও বলেছে যে স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। কোনো আপোষ কি আসলে হচ্ছে কিনা, কেন? ঢাকা শহরের তিনি যেভাবে স্টানবাজি করলেন, আমি যদি ওই কথা বলি, আমি কিন্তু তার অঞ্চলের ভোটার এবং এই ব্লকে বনশ্রীতে থাকি। এই ব্লকে কোনো চাঁদাবাজি নাই, এই ব্লকে কোনো ভোটার তাকে ভোট দিছে আমি শুনি নাই। তিনি তো পাস করলেন, তিনি পাস করলেন কেমন? কারা ভোট দিল? এই প্রশ্ন এই জন্যে বলছি, বলা যায় অনেক কথা মুখে বলা যায়, যদিও আমি অনিয়ার এই কথাটা বলার উচিত হয় নাই, এরকম তো ঘটনা তো এরকম। উনি যেটা বললেন সেদিন হয়েছে বাসি, ওনারা দাবি যাই করুক না কেন ওনাদের কোনো দাবি বাস্তবায়ন হবে না, কারণ ওনারা শেষ। ওনারা ইউনূস সাহেব যখন তাদের ব্যবহার করে শেষ হয়ে যাবে, হ্যাঁ এনসিপি শেষ, কারণ প্রথমে জামাতের কোলে ঢুকে গেছে, এরপরে শুরুতে ইউনূস সাহেব মব হিসাবে তাদের ব্যবহার করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিয়ে সব তরুণদেরকে বিতর্কিত করে ফেলছে। যদি নেপালের মতো ইলেকশনটা সময় মতো হতো, ইউনূস সাহেব যদি তার নিজের স্বার্থের বাইরে যেতেন, তাহলে কিন্তু নেপালের মতো রেজাল্ট হতে পারত। এই নাহিদ ইসলাম হয়তো প্রধানমন্ত্রী হতে পারত। ডক্টর ইউনূস তো এমন আভাস দিয়েছিলেন যে এখনকার ছাত্ররা যারা রাজনীতি করছে, তিনি আভাস দিয়েছিলেন যে 100 বছর পরে, কারণ সে হেঁটে যেত, মানুষ পাশ থেকে বলতো আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন, কেউ করতো 100 বছর থাকেন। আচ্ছা, ওনার হিসেব করে নাই, যে বলছে সে হিসেব করে নাই উনি একটা মানুষের জীবন কত দিনের, এই হিসাব করে নাই। সুতরাং আমি মনে করব এই এনসিপিকে ধ্বংস করার জন্য এনসিপি দায়ী। আর জামাত ইসলাম আপনি খেয়াল করে দেখেন দ্বিচারিতা কত। জামাত ইসলামের প্রত্যেকটা নেতা, তাদের ছেলে মেয়ে কেউ আপনার এই মাদ্রাসা অনুসরণ করে লেখাপড়া করে নাই, তারা কাউকে ইমাম বানায়নি, সব আধুনিক শিক্ষায়, বিজ্ঞান শিক্ষায়, বিদেশে লেখাপড়া, বিদেশে বাস, এগুলি করে। অথচ এখানে আপনার ওই ধর্মীয় উন্মাদনা তৈরি করে সাধারণ লোককে কাতারবদ্ধ করে, ব্যস্ত দোজকের অংশ হয়ে এটা করে। সুতরাং এটাও ওই ইলেকশনের পরে, ইলেকশনের শেষের দিকে এই আপনার জান্নাতের টিকিট বেচেছে, অনেক টাকা পয়সা বিতরণ করছে। আপনি খেয়াল করে দেখেন ইসলামী ব্যাংক থেকে কত টাকা নিয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে কত। সংসদে বলেছিলেন যে 22,000 কোটি টাকার মতো। জামাত ইসলাম আসলে আমি কিন্তু মনে করি না যে এটা সার্বজনীন রাজনৈতিক দল, কারণ আপনি দেখেন তারা মালিক না, কিন্তু তাদের অধীনে অনেকগুলো সংগঠন আছে। এই সংগঠনে জামাতের বাইরে, জামাতের সমর্থকের বাইরে কেউ চাকরি করে না। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাইরের কেউ, এই যে আমরা 3 জন আছি, কেউ জামাতের কোনো আনুকূল্য আমরা পাবো না। সুতরাং জামাত আমাদের সরকার হবে না। সুতরাং এই কারণেই নির্বাচনের শেষের দিকে একটা আওয়াজ কিন্তু উঠেছিল তলে তলে, টাকা পয়সা খরচ, জান্নাতের টিকিট। আরে এদেশের 80% লোক গ্রামে বাস করে, আমরা কিন্তু ধর্ম অন্ধ না,
ধর্মের অনুসারী। যখন জান্নাতের কথা কয়, সাধারণ নারী গ্রামের তারা কিন্তু পুরুষ মনে করে যে জান্নাত একটা ভোট দিলে যদি জান্নাত পাই, হ্যাঁ, এই কারণে একটা ভাব উঠছিল। পরে যখন তাফালিংটা বেশি শুরু করে দিছে তখন, এবং রাস্তাঘাটে এই যে যেমন কি ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, সে তো দেশের এই আন্দোলনের সময়ও ছিল না, তাকে চেহারাও দেখে নাই কেউ, সেও আপনার তাকে দেখে নাই, সেও রাস্তাঘাটে 1000 টাকার নোট বিতরণ করছে, ঢাকা শহরে বিক্রি করছে। ভিডিওতে আমরা দেখেছি। হ্যাঁ, ভিডিওতে দেখছেন তো। সুতরাং তখন অনেকের ভিতরে ধারণা তৈরি হয়েছিল জামাত হঠাৎ ক্ষমতায় যেতেও পারে। তখনই কিন্তু একটা নিউ পোলারাইজেশন ঘটে গেছে যে জামাত ক্ষমতায় যাওয়া মানে অন্ধকার যুগে ঢুকে যাওয়া। সুতরাং তখন দেখেন এদেশের যত মাইনরিটি আছে সব মাইনরিটি তাদের ভোট দেয় নাই, এবং আওয়ামী লীগের ভোট সব জায়গায় জামাতকে দিচ্ছে এমন না, তবে জামাতের আওয়ামী লীগের ভোট বেশি পাইছে, তবে সেন্টার টু সেন্টার ভেরি করেছে। যেখানে প্রার্থী আওয়ামী লীগের প্রতি অনুগত ছিল, অর্থাৎ আওয়ামী লীগদের সেন্টার টেন্টার দিবে এটা অনুমান করছে, তাকে ভোট দিছে। যেমন আমার এলাকায় জামাত পাস করছে, কারণ আমার এলাকায় বিএনপির যে নমিনেশন, সেই নমিনেশন সঠিক হয় নাই, হবে কেমনে? আপনি ধরেন এই যে টাঙ্গাইলে আপনি চলেন, একটা ব্যারিস্টার, সে পার বিএনপি, নিখাত বিএনপি, সে একটা কলেজের গভর্নিং বডির আপনার চেয়ারম্যান, বাস বিএনপির এমপি তার বউকে হঠাৎ জোর করে আইনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে তার বউরে চেয়ারম্যান বানাইছে। বলেন তাহলে ওখানে কি হবে? ওখানে কি হবে ভবিষ্যতে? ওই এমপির ভাগ্যে কি থাকবে বলেন? আমি তো এখনো কোনো ব্যবস্থা দেখছি না। সে তো প্রেস কনফারেন্স করেছে, সে তো পেপারে দিছে, আমার কাছে সব ভিডিও আছে। এগুলো তো অপরাধ, এগুলো তো জি। আসবো আপনার কাছে যেতে চাই রাশেদ খান। আপনি একটু বলবেন সেটা হচ্ছে যে আজকে হাসনাত আবদুল্লাহ চুয়াডাঙ্গার একটি পথসভায় তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ ও পুলিশের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, এবং তিনি বলেছেন যে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে সরকার তাদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। ইঙ্গিতটা আমার মনে হয় আপনাকে দিলেন কিনা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা শোনেন, গণ অভ্যুত্থানের সময়কার দুইজন প্রতারক, একজন হাসনাত, একজন সার্জিস, গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। হ্যাঁ, তারা বিসিএস পরীক্ষা দিয়ে ছাত্রলীগের আনুকূল্য পেয়ে তারা ক্যাডার হইতে চেয়েছে, জি, কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে এই দেশে গণ অভ্যুত্থান হোক এটা তারা চায়নি। আচ্ছা, আজকে একটি অডিও ভাইরাল হয়েছে, সম্ভবত এটি 27 জুলাইয়ের। হান্নান মাসুদ একজনকে বলছে যে আমাদেরকে সেভ করেন। হাসনাত এবং সার্জিস এই দুজন মুনাফিক মির্জাফর নাহিদ ইসলামদেরকে অ্যারেস্ট করিয়েছে, আমাদেরকেও ক্ষতি করার পরিকল্পনা করছে। তো আমাদেরকে সেভ না করলে ওরা আসলে মানে গণ অভ্যুত্থানের, তারপর একটা গালি দিয়েছে, মেরে দিবে। বুঝতে পেরেছি। এটা সার্জিস সম্পর্কে বলছে এবং বলছে হান্নান মাসুদ। হ্যাঁ, হান্নান মাসুদ আজকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দেখেন, আমি এর আগে অনেকগুলো বক্তব্যে বলেছিলাম যে হাসনাত এবং সার্জিস ছিল গণ অভ্যুত্থানের মির্জাফর, একজন ছাত্র উপদেষ্টা, নামটা নাই বলি, কিন্তু জনগণ তো তাদের চেনে নেতা হিসেবে। জনগণ তো অনেক কিছুই জানে না। আমি একটু শেষ করি। আচ্ছা, দেখেন, একজন ছাত্র উপদেষ্টা 7 আগস্ট রাতে আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করেছে, ঠিক এই লাইনটা। ছাত্র উপদেষ্টার কথা বলেছি, তার মানে যারা যারা ছাত্র উপদেষ্টা ছিল তাদের একজন। আচ্ছা, দেখবেন যে যে সমন্বয়কের তালিকা, সেখানে নাহিদ ইসলাম 1 নম্বরে, আসিফ মাহমুদ 4 নম্বরে, এবং 2 এবং 3 হাসনাত এবং সার্জিস। আচ্ছা, এই যে গ্যাপ কেন, গ্যাপটা কেন, তাই না? যদি ছাত্র উপদেষ্টা হয় তো 1 এবং 2, দুইজন হলে 1, 2 হওয়ার কথা, তাই না? 2 এবং 3 কেন হলো না, কেন 4 হলো? এর কারণটা হলো ওই 2 এবং 3 ছিল মির্জাফর, এবং 2 এবং 3 ছিল হাসনাত এবং সার্জিস। দেখেন, যে সময় হাসনাত, সার্জিস, এরপরে আপনার আবু বকর মজুমদার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, তারা যে সময় ডিবি হেফাজতে, আমরা তো এটাই জেনেছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা হলো হাসনাত এবং সার্জিস নিজেরা স্বেচ্ছায় ডিবি হেফাজতে গিয়েছিল,
এবং তারা গোয়েন্দা সংস্থাকে বলেছিল যে ওদের 4 জনকে আপনারা এইভাবে হেফাজতে রেখেছেন, আমাদেরকে বাইরে রাখলে আমরা তো বিতর্কিত হই, সেক্ষেত্রে আপনারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চান সেটা তো আমরা পারবো না, আমাদেরকেও বিতর্ক মুক্ত করতে ওদের সাথে রাখেন। কারণ তারা কিন্তু আসলে বিশ্বাস ইতিমধ্যে করেন এগুলো কেন আপনি বিশ্বাস আজকে- করবেন না? আজকে আমি ব্যাখ্যা দিই, শুনতেছি, শোনেন। অবাক হচ্ছি আমি। একটা জি, বলেন। টেলিভিশনে কি আমি এসে এখানে সাওয়ালাপ করব? আপনার কি জি। মনে হয়? একদম নতুন কথা, জি বলেন। আচ্ছা শোনেন, তো যে সময় আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদেরকে যে সময় পুলিশ নির্যাতন করছিল, ঠিক ওই সময় হাসনাত এবং সার্জিসকে জুস খাওয়াচ্ছিল, তাও পুকুর পাড়ে। যে সময় হ্যান্ডকাপ পরিয়ে নাহিদদেরকে নিয়ে যাচ্ছিল, সেই সময় কোনো হ্যান্ডকাপ নাই, এইভাবে মানে হাতছাড়া অবস্থায় তারা ঘুরতেছিল পুকুর পাড়ে। এগুলো আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন। আমি গণ অভ্যুত্থান নিয়ে মোটামুটি একটা স্টাডি করেছি, মানে কোথায় আমি রাজনৈতিক যে সমীকরণ সেটা তো আমি দেখেছি বা আমি সেটার সাথে ছিলাম, কিন্তু এর বাইরে কি হয়েছিল, রিফাত রশিদরা কোথায় ছিল, হান্নান মাসুদরা কোথায় ছিল, কারা তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, আই নো এভরিথিং। কি হয়েছিল সেটাও আমি জানি, এবং ওই 6 জন ওইখানে কি হয়েছিল সেটাও আমি জানি। আপনি আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার শোতে মনে হয় সামনে আসবে ইনশাআল্লাহ, জিজ্ঞেস করবেন যে রাশেদ খান এই কথা বলেছিল যে যে সময় আপনারা মার খাচ্ছিলেন হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, তো সেই হাসনাত তো বলবে এই কথাবার্তা, তার এলাকায় সে তো রিড করে এমপি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ প্রকৃতপক্ষে রিড করে এমপি হয়েছে, ওই এলাকায় বিএনপির একজন প্রার্থী থাকলে হাসনাত আব্দুল্লাহ এমপি হইতে পারে। এই যে ডিসি নিয়োগের কেলেঙ্কারি আপনার কি মিথ্যা মনে হয়? এনসিবি কেলেঙ্কারি মিথ্যা মনে হয়? এগুলো দরবেশ বাবা তানভীরকে দিয়ে হাসনাত এবং সার্জিস করিয়েছিল। আপনি কি ভুলে গিয়েছেন সেই রূপায়ণ কার্যালয়ের সামনে একজন নারী সার্জিসের কাছে 7 লাখ টাকা দিতে এসেছিল, দেওয়ার কথা ছিল 10 লাখ, 3 লাখ দেয়নি, এই জন্য ক্ষুব্ধ হয়েছিল। কিসের টাকা? কাজ পাইয়ে দিবে এই জন্য টাকা নিচ্ছে, বকশিস। এর আগে সব মিলিয়ে 48 লাখ টাকা দিয়েছিল, তাই না? আমরা কি এইগুলো ভুলে গিয়েছি? আচ্ছা দেখেন, সার্জিস আলম কি বলেছিল যে আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে মিস করব, কারণ ওই সরকারের সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে যেতে পেরেছি। ভাই বলে নাই? বলছে তো। বলেছে। তার মানে এখন তারা বিএনপি সরকার সমালোচনা কেন করছে? একটাই সমস্যা, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, চাইলে এখন কোনো সচিবের রুমে তারা ঢুকতে পারে না, চাইলে এখন কোনো মন্ত্রীর রুমে তারা ঢুকতে পারে না। 18 মাসে যে মানে লুটপাটটা তারা করলো, এর প্রতিবেদন তো স্বয়ং টিআইবি তারা প্রকাশ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইতিহাসের সবথেকে বেশি ঘুষ লেনদেন হয়েছে। অন্য সরকারের সময় তো এত বেশি ঘুষ লেনদেন হয়নি, টিআইবি বলছে। হাসনাত এবং সার্জিসের সরকারের সময় এটি হয়েছে। ভাই বললেন না যে নেপালের মতন নাহিদ ইসলাম তো বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারতো, হইল না কেন? হইল না একটাই কারণ, কারণ আপনি সরকারে থাকবেন আবার দল গঠন করবেন মন্ত্রীপাড়ার বাসায় বসে, এটা কি হয় নাকি? নাহিদ ইসলাম একটি কিংস পার্টি গঠন করেছেন সরকারে থাকা অবস্থায়। ভাই বললেন যে এনসিপি বলতে কিছু নাই, হ্যাঁ আমিও বলি, এনসিপি একটা সময় কিংস পার্টি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় বা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। পরবর্তীতে দেখবেন যে ডাক্তার যারা প্রগতিশীল মনা তারা কিন্তু বের হয়ে গেছে, তারা বের হয়ে গেছে। এখন যারা আছে অ্যাকচুয়ালি তারা বলতো জামাত এবং শিবিরের সাবেক কর্মী, জামাত এবং শিবিরের সাবেক কর্মী ছাড়া এনসিপিতে আর কিচ্ছু নাই। হ্যাঁ নাহিদ ইসলামরা গণঅভ্যুত্থানের নেতা, বাট আব্দুল্লাহিল বাকি নাহিদ ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ, হ্যাঁ হাসনাত সার্জিসদের ঘনিষ্ঠ এবং এনসিপির অ্যাক্টিভিস্ট হিসেবে সবাই জানে। সে ফেসবুকে লিখেছিল যে এনসিপির 6 জন এমপির 6 জনই কোনো না কোনোভাবে শিবিরের রাজনীতির সাথে জড়িত। 4 জন সরাসরি শিবির করেছে আর 2 জন আপনার শিবিরের কোচিং সেন্টারে ক্লাস নিয়েছে। শিবিরের কোচিং সেন্টারে যারা ক্লাস নেয় এরা শিবির না করলে ক্লাস নিতে দেয় না, এই কথা সে ওইভাবে ব্যাখ্যা করেছে আর কি। এই জন্য কি ওই 6 জনই পাস করলো আর বাকিদেরকে পাস করেনি নাকি? কারণ তারা অনুসন্ধান করে দেখেছে যে কারা পাস করার পরে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, তো দেখলো যে এই 6 জনই মোটামুটি এজেন্ডা বাস্তবায়ন করবে, এই জন্য এই 6 জনকে জামাত ইসলাম টাকা দিয়ে পাস করিয়েছে। আমরা দেখেছিলাম সারোয়ার তুষার, সাইফ মুস্তাফিজের আসনে কিন্তু ওনারা বারবার অভিযোগ করছিল তাদেরকে আসলে জামায়াতের পক্ষ থেকে সেই ধরনের সুবিধা দেয়া হচ্ছে না, দল হিসেবে তারা জোট করেছিল। আচ্ছা তারা কিন্তু অভিযোগ করেছিল। তো তাহলে তো আপনি তো আরেকজন প্রমাণ, আপনার কাছে তো আমার থেকে বেশি তথ্য আছে। আচ্ছা দেখেন তুষার সাহেব এখন তো জামাতের নেতা হয়ে গেছেন, ওই সময় তিনি এনসিপির নেতা ছিলেন, তিনি ওই সময় জামাতের বিরুদ্ধে বিশাল বিপ্লবী ছিলেন। এখন দেখবেন যে এনসিপির বিরুদ্ধে সমালোচনা করলে তো তুষার সাহেব কিছু বলে না, জামাতের বিরুদ্ধে সমালোচনা করলে তিনি খুব প্রতিবাদী হয়েছেন, কারণ তার টার্গেট হলো আগামীবার এমপি হবে জামাতের সহযোগিতায়, সুতরাং এখন থেকে জামাত হইতে হবে। তো এইভাবে যারা একটু প্রগতিশীল মনা ছিল এনসিপির মধ্যে তারা এখন জামাত হয়ে যাচ্ছে।
এই যে মনিরা শারমিন আমাদের ছোট বোন, তাই না? সে দেখবেন একসময় জামাতের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল। সে বিভিন্ন টকশোতে বলেছে যে লিখে রাখেন, যদি এনসিপি জামাতের জোটে যায় এবং সেক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না। কিন্তু পরবর্তীতে সে কিন্তু সেটি হইতে যাচ্ছিল। তার দুর্ভাগ্য যে সে আসলে হইতে পারে নাই, তাই না? তার বক্তব্যগুলো খেয়াল করবেন, এখন তার বক্তব্যগুলো ঠিক জামাতের পক্ষে। মানে এনসিপির মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কে বড় জামাত হবে। তো এই প্রতিযোগিতা যদি এনসিপির মধ্যে চলে, এনসিপি থাকে, তো ভাই যেটি বললেন এনসিপি এখন শেষ হয়ে গেছে। আমিও বলবো যে এনসিপি আর জামাতের ভিতরে এখন কোনো পার্থক্য নেই। 1 মিনিটে শেষ করি। এনসিপি জামাত, জামাতি এনসিপি। এনসিপির সমস্ত কার্যক্রম এখন জামাত চালাচ্ছে। আমি শুরুতে বলেছিলাম, আপনি বললেন যে সময় আসলে জুলাই পদযাত্রা শুরু হলো, সে সময় দেখবেন যে বৃষ্টির মধ্যে খরা, এনসিপির খরা, লোক হচ্ছে না। খুব মানে একটা মানসিকভাবে ভেঙে পড়লো যে গত বছরও তো অনেক লোক এসেছিল দেখার জন্য, শোনার জন্য, এখন তো কেউ আসে না। এরপরে হাসনাত এবং সার্জিস যেখানে যায়, জামাতের আমিরকে ফোন দেয়, আমরা তো আপনাদেরই ছেলে পেলে, আপনাদের জন্যই কাজ করছি, আমরা তো ভোকাল, আমরা তো এখনো পর্যন্ত তৃণমূলকে সংগঠিত করতে পারে নাই। তো আপনারা যদি আমাদের বক্তব্য শুনতে না আসেন, লোকজন না ফাটান, তো সেক্ষেত্রে কিভাবে 11 দলীয় জোট থাকবে? 2 দল তো চলে গেছে, আমরা হয়তো ভবিষ্যতে চলে যাব না। এইভাবে থ্রেট দিয়ে লোকজন নিয়ে আসে, বুঝতেছেন কিছু? তো যাই হোক, এনসিপি নতুন যে বন্দোবস্ত শুরু করেছিল, তো ভণ্ডবস্ত শুরু করার কারণে কিন্তু এটাকে আপনি কি বলেন, ভণ্ডবস্ত? আচ্ছা, নতুন শব্দ আরেকটা। না শোনেন, আমি চেয়েছিলাম যে আমি স্বাভাবিকভাবে সবসময় খুব সহনশীল কথা বলতাম, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে সময় বিএনপির বর্ষিয়ান নেতা, বিএনপি সংগ্রামী মহাসচিব, তাকে নিয়ে বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, কিসের রাষ্ট্রপতি হবে? আচ্ছা আমাকে বলেন তো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? এই যোগ্যতা তার আছে? সেটা আরএফএল কোম্পানিতে চাকরি করতো। এরপরে যাই হোক, বিভিন্ন সময় আন্দোলনে অংশ নিয়েছে, ঠিক আছে, কিন্তু অধিকাংশ সময় সে চাকরি করেছে। আজকে গণ অভ্যুত্থানের পরে দেখেন এই মুক্ত দুনিয়ায় পুলিশের পটকালে একটা প্রোগ্রামে যাচ্ছে, পুলিশি পাহারায় সে বলছে যে তারেক রহমানের সরকারের গদিতে আগুন জ্বালাতে হবে। দেখেন পুলিশি পাহারায় এই বাংলাদেশে, শেষ করে এই লাইনটা, এই বাংলাদেশে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে যে পুলিশি প্রোটেকশনে সরকারি দলের পতন ঘটেছে? হয়েছে এটা? হয় নাই তো। হইলে তো ওই জাতীয় পার্টি আওয়ামী লীগের পতন ঘটিয়ে ফেলতে পারতো, পারে নাই তো। সুতরাং এখন আমাদের যে বিরোধী দল, প্রকৃতপক্ষে এদেশের জনগণ তাদেরকে বিরোধী দল হিসেবে মানতেছে না, গুনতেছে না। এই জন্য তারা প্রতিনিয়ত হুঙ্কার দিতেছে। এই যে শাহরিয়ার কবিরের কথা ভাই বললেন, হ্যাঁ, টকশো শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন যে যখন সে দেশবিরোধী কথাবার্তা বলে তখন আমি তারে ছাড় দিয়ে কথা বলি নাই। তিনি অনেক কথা বলেছেন। আমি বলতে চাই, এই শাহরিয়ার কবিররা জামাতের বুদ্ধিজীবী। শিবির এবং জামাতের যেখানে রাজনৈতিক প্রশিক্ষণ হয়, সেখানে প্রশিক্ষক হিসেবে থাকে এই শাহরিয়ার কবিররা। শাহরিয়ার কবির বলল যে ভারতে যে আন্দোলন হয়েছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন, এইটা নাকি জামাত করিয়েছে। জামাত যদি ভারতে আন্দোলন করতে পারে, বাংলাদেশে কেন পারবে না? তারেক রহমান সরকারের নাকি একদিনে পতন ঘটাইতে পারে, 1 মিনিটে ফেলে দিতে পারে। পাগল না হইলে কি এইসব কথাবার্তা বলে? আপনি একটু বলেন যে ব্যারিস্টার শাহরিয়ারের কথা বলেছেন, ভিডিওতে আমি নিজেই শুনেছি, ইন্ডিয়াতে যে আন্দোলন হয়েছে সেটা বাংলাদেশ জামাত ইসলামী এটা করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলে দিতে, এটা তিনি বলেছেন। বাংলাদেশের জামাত ইসলামী, হ্যাঁ আমি বলেছি। আপনি শুনেছেন? ভারতের যে আন্দোলন সেটা তো অলরেডি ডাইট ডাউন করে গেছে। আচ্ছা, ফেলে দিবে কি করে? ভারত সম্পর্কে আর বাংলাদেশ কিন্তু এক না। ভারতে 28টা প্রদেশ আর 8টা হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এখন ভারতের যদি একটি প্রদেশ পুরাটা ঘেরাও করে ফেলে, তাতে কিন্তু সরকার যদি রিজাইন না করে, তাহলে কিন্তু পতন হওয়া খুব কঠিন। এখন হয়তো এই আন্দোলনটা মোদী সরকারের জন্য বড় মেসেজ, ভবিষ্যতে কিন্তু সতর্কতার সাথে চলবে, এটা ঠিক আছে। কিন্তু ভারতের সাথে আমাদের সরকারের অবস্থা এই না। আর শাহরিয়ার সাহেব, তার বাপে তো আগে আমার সাথেই বলেছে, তার বাপ চাচা মুক্তিযোদ্ধা ছিল। আরে বেটা, তোর জন্ম কবে? তোর কোনোদিন দেখছি নাকি? আওয়ামী লীগের সময়ে, অভ্যুত্থানের সময়ে তাকে চেহারা দেখেছেন কোনদিন? তার জন্মও তো পরে। সে তো জামাতে ফসা দিয়ে লন্ডনে ব্যারিস্টারি করছে, 2 নম্বরই ব্যারিস্টারি আদৌ করছে কিনা জানি না তো। এবং সে কার সন্তান সেসব কথা নাই বা বললাম। তো সুতরাং আমার কথা হলো, তারা কিন্তু আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত না,
উচিত না, যারা মিথ্যা কথা বলে। আচ্ছা। প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে। যেমন আমিও মিথ্যা কথা বলতে পারি, কিন্তু হাসা মিথ্যা কথা বলি না, আমার আপনার বিষয় হাসা যেটা মিথ্যা একদম কথা। জহি মিথ্যা কথা, তার ভিতরে কোনো সত্যর কোনো লেশ নাই, ওরকম মিথ্যা কথা অন্তত আমি বলি না। হ্যাঁ, সে আমাকে এক সময় বলছিল যে ৭১-এর কথা বললে কি পাছা চুলকায়, বলেন তো এটা ল্যাঙ্গুয়েজ? আপনাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলছিল মানে কি কোনো টক শোতে নাকি? টক শোতে। আচ্ছা, তা আপনার জবাব কি ছিল? আমার জবাব ছিল তো রাজাকে তো পাছায় ঢুকাই দেবো, বলছিলাম তো। হ্যাঁ, এটা তো ভাইরাল হয়েছে। কিন্তু ওই যে ৭১-এর কথা হলে পাছা চুলকায়, ওইটা বট বাহিনী কেটে দিছে, কেটে দিয়ে আমার এই অংশটা ছেড়ে দিছে। বুঝছি আপনারটা। ওটা ছেড়ে দিছে, ওইটা বলেন ভাই মাথা একটু ঠিক অডিওটা আছে? শোনাবো, ভাইয়ের কথা বলার মাঝে ভাইয়ের কথা বলতে সহজ হবে, একটু শোনাই আচ্ছা, অডিওটা। জি। হান্নান মাসুদের বক্তব্য একটু শোনেন পুরোটা, 1 মিনিট 12 সেকেন্ড। জাতি জানার ভাই, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হচ্ছে কুয়েত মিত্র হসপিটালে সেখানে মোটামুটি আটকে আছি। আমাদেরকে এম্বাসি থেকে জানানো হয়েছে যে আপনার এই আমাদের আমরা এখন সিকিউর না, আমাদেরকে মানে হচ্ছে আপনার করে আমরা এখন সিকিউর না, আমাদের নিরাপত্তা দিতে হবে। ওনারা আমাদের নিরাপত্তা দিতে চাচ্ছেন, ওনাদের এম্বাসি সেফ হাউস তৈরি করতে চাচ্ছে আমাদের জন্য। এখন আছে করার জন্য আমাদেরকে হচ্ছে দ্রুত মানে হচ্ছে আমাদের সমন্বয় কাদের নামে কোথায় কি কারা হামলা করছে, কোথায় গুলি ভালো হচ্ছে, মানে এটা দরকার। ওনারা চাচ্ছেন যে আমাদেরকে আজকের মধ্যে ওনাদের সেফ হাউস তৈরি করে আমাদেরকে নিরাপত্তা দিতে। আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা ঢুকে যাই তাহলে পরে এই সার্জিসেরা আন্দোলনের ফুটকি মেরে দিবে, মানে হচ্ছে ওরা তো বুঝেন আমাদের ঢুকানোর আছে বেনাইদেরা তো নিয়ে গেছে। ঠিক আছে। দেখেন আমি যেটা বলছিলাম, দেখেন এটা আপনি যে বললেন না যে আপনি যে কথাগুলো বলতেছেন নতুন, এই কথা 27 জুলাই হান্নান মাসুদ বলেছে। কাকে উদ্দেশ্য করে? এই হাসনাত এবং সার্জিসকে উদ্দেশ্য করে। দেখেন বলছে সার্জিস রা মানে কি? রার সাথে আছে হাসনাত। হাসনাত এবং সার্জিস ছিল গণঅভ্যুত্থানের খলনায়ক, আর প্রকৃত নায়ক ছিল এই হান্নান মাসুদরা। হ্যাঁ, গণঅভ্যুত্থানের পরে তাদের নিয়ে অনেক সমালোচনা আমিও করেছি, আছে বাস্তবতাও আছে। যেমন থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা, এ নিয়ে আমরা সমালোচনা করেছি। আপনি করেছেন, হ্যাঁ, আমরা করেছি, জি। বন্দরের উপদেষ্টা হিসেবে সমালোচনা করেছে, কিন্তু বাংলা গণঅভ্যুত্থানে বন্দর তাদের উপদেষ্টা। ভূমিকা আছে। আজকে যেখানে এই অডিও ভাইরাল হয়েছে, আমারে বলেন যে রাশেদ খান কি আসলে এতদিন মিথ্যা বলছে? হ্যাঁ, এখানে হান্নান মাসুদকে জিজ্ঞেস করেন, টকশোতে তো সামনে মনে আসবে, জিজ্ঞেস করবেন যে আপনার তো এই অডিও শুনলাম। শোনেন, হান্নান মাসুদ সে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন মিটিংয়ে এই হাসনাত এবং সার্জিসকে মীর জাফর বেঈমান, তাদেরকে মিটিং থেকে বের করে দেওয়ার জন্য নানান ধরনের সে কিন্তু চেষ্টা করেছে। অর্থাৎ তার ভিতরে সেই সততা ছিল। নাহিদ ইসলাম এই মীর জাফরদেরকে রক্ষা করেছে। এই হাসনাত এবং সার্জিস নামক মীর জাফরদেরকে রক্ষা করে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেঈমানি করেছে। বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই, আপনার কাছে আসবো। দর্শকের বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমাদের আলোচনা ছিল মাঠের রাজনীতি। আবারও যেতে চাই এম এ আজিজ, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে রাশেদ খান বেশ কয়েকবার বলেছে আর কি, অনেক কথা আজকে মানে নতুন মনে হয়েছে আমার কাছে। সেটা হচ্ছে যে হাসনাত সার্জিসরা যখন ডিবি অফিসের পুকুর পাড়ে জুস খাচ্ছিল, ঠিক তখন ভেতরে নাহিদদেরকে পেটানো হচ্ছিল। আবার হাসনাত সার্জিসরাই মানে গণঅভ্যুত্থানের সাথে বেইমানি তারাই করেছে। না, আমরা ফোনও শুনলাম, ভিডিও শুনলাম। এই ঘটনা আমি জানতাম না যে জুস খাইছে, পিটাইছে, এরকম না। তবে আমরা জানতাম এই দুইজন এই মুভমেন্টের নেতা ছিল না। আর তাহলে তো একই কথা হয়। জি, তারা, হ্যাঁ, তারা এই হারুনের ভাতের হোটেলে ধরে নিয়ে গিয়ে তাদের নেতা বানাইছে, ধরে নিয়েছে। ভাতের হোটেলে যারা গেছে তারাই নেতা, এইরকম। কিন্তু ওই যে কোল্ড ড্রিঙ্ক খাওয়াইছে আবার পিটাইছে এদেরকে, এই কাহিনী আমি জানতাম না। আচ্ছা। তবে এইটাও জানি, আমার কাছে একটা ভিডিও আছে, আমি ধরে নিয়েছি এটা এআই করছে। হাসনাতকে আমি গুলি করা ভিডিও আছে, গুলি করতেছে। এটা ওটাই সঠিক না, এটা সঠিক না, ওটা হয়তো এআই করছে, এটা সঠিক না, আমি ধরে নিলাম। জুস খাইছে কিন্তু ওটা সঠিক। জুস খাইতে সে যেহেতু ছিল, সে তার না না, ঠিক আমি হতে আমি পারে। যারা ছিল তাদের কাছে শুনছি। আমি অত এই অংশটা জানি জুস না। খাওয়া তো খারাপ তবে না, ভালো তারা- জিনিস খাইতেছে, সমস্যা তারা কি? আন্দোলনের মেইন স্ট্রিমে ছিল না, এটা আমি আগেই জানতাম। ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নাহিদ এবং হাসনাত বা অন্য যারা আছে তারা ইদানিং বলতেছে যে আপনার যে কোনো সময় ঢাকা থেকে বড় আন্দোলনের ডাক আসবে, আপনারা প্রস্তুত থাকেন। জামায়াতের আমিরও বলেছে যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। মানে কি সত্যি কোনো বড় আন্দোলন কি আসছে কিনা? মানে এত আন্দোলন ডাক কেন, ঘরে ঘরে কি দুর্গ। হচ্ছে এখন? ঘরে ঘরে দুর্গ
গড়ে তোলার কথা বলেছিল শেখ মুজিব। এখন তো জামায়াতের আমির বললেন, আমি সেইটা জানতে চাইছি। তখন যে সময় ছিল দুর্গ গড়ারই সময় ছিল, এখন সময় না, দুর্গ গড়ার সময় নেই। জামাতও এখন কিন্তু খাদের কিনারে চলে গেছে। আপনি দেখেন সংসদ ভবনে বসে আইন করছে যে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ রেখে, যেটা করা হয়েছে নিষিদ্ধ রেখে অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করেছে। এনসিপি অবশ্য বয়কট করেছে, জামাত ইসলাম কিন্তু উপস্থিত ছিল। তারা ভাবছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সমস্যা নাই। এখন ধরেন আপনারা আন্দোলনে বলতেছে না যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে, অস্ত্র পাওয়া যাচ্ছে তো। আর্মি অস্ত্র জামাতের সদস্যদের বাড়িতে স্টক করা হচ্ছে। রাস্তায় এখনো তো শান্তিপূর্ণ মিছিল করতেছে, করুক না, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাক না, নিষিদ্ধ হবে তো, দাবি উঠবে তো, নিষিদ্ধ করতে হবে। অন্ধকারের শক্তি রাজনীতি, যেটা আন্তর্জাতিক রাজনীতি, যারা এদেশের 18 কোটির প্রতিনিধি না, যাদের গোপন থাকে, গুপ্ত সুপ্ত হিসাবে থাকে অন্য দলে, গুপ্ত রাজনীতিবিদদের তো রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি অ্যালাউ করা উচিত না। সেই সূত্রেই তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেবে হয়তো। কারণ হচ্ছে ধরেন যদি আপনি গুপ্ত রাজনীতি অ্যালাউ করেন, তাহলে হরকাতুল জেহাদ কি করেছে, আনসারুল্লাহ বাঙালের টিম কি করেছে, এই যে আপনার হিল ট্যাক্সের স্বাধীনতা চায়, হ্যাঁ, সে তো এখন শুনছি মিজোরামে আশ্রয় নিয়ে আছে। স্বাধীনতার সংগ্রাম, তাদেরকেও আইডিয়া দেন, তাদেরকেও অধিকার দেন, তারা তো গুপ্ত রাজনীতি করতেছে। তো গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির সাথে যায় না। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করবে, আন্তর্জাতিক, আগে নাম ছিল কি, বাংলাদেশ পাকিস্তান, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম অমুক, অর্থাৎ এটা আন্তর্জাতিক একটা ছিল। নিবন্ধন পাওয়ার জন্য তারা বাংলাদেশ জামাত ইসলাম হলো। তা আমার কথা হচ্ছে যে তারা এখনো বাংলাদেশের সার্বজনীন রাজনৈতিক দল না। তার প্রমাণ আমি দিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেন, এমনি জনশ্রুতি আছে, তারা গরু জবাই করলেও ফকির জামাতেরটা খুঁজে বার করে, অন্যরে দেয় না। সুতরাং এই পার্টি তো ক্ষমতা আসা উচিত না, আসতে দেওয়াও যাবে না। এবং এই জন্য আমি বলবো, এখন যে সংসদে যে কিছু সদস্য, প্রায় 5-6 জন সদস্য যে কেলেঙ্কারিগুলো করতেছে, যেসব আওয়াজগুলি দিচ্ছ, জামাত তো শেষ, জামাত শেষ, আমি লিখেছি তো, জামাত শেষ, তাদের বক্তব্য কর। আপনি দেখেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন আমি শিশু মুক্তিযোদ্ধা, সংসদের দাবি করছে, সংসদের দাবি করছে। তারপরে আর এক সংসদ সদস্য, সে বলছে না সংসদে আপনার পর্দা দরকার, ওয়াশিং মেশিন দরকার, বলছে না। আর একজনকে জামাত নিজেই তদন্ত করছে, তদন্ত করে দেখা গেছে তার পরকীয়া না, সে যে একটা শিশুর সাথে প্রেম করছে, 18 বছরের নিচে হলে শিশু, টিনেজার, কত চেষ্টা করছে, সে জামাত তদন্ত করে বের করছে যে না, এটা সঠিক, যেটা ওয়েবসাইটে পাওয়া গেছে, ভাইরাল হয়ে গেছে, এটা সঠিক। এই লোক জামাতের পক্ষ থেকে নানাভাবে এটাকে বলা হচ্ছিল এটা এআই, এটা ঠিক না, এটা প্রথম থেকে বলছিল, প্রথম থেকে বলা হচ্ছিল, এমনকি ওই মেয়ের বাবা মাকেও সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল, চাপে পড়ে তাই করছে, হয়তো টাকা দিয়ে করছে, অসৎ লোক চাইছে তাই করতে পারে। কিন্তু জামাত তো তদন্ত করে পারছে, তার পেয়েছে যে তার নৈতিক স্খলন, তাকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার আদেশ এটা স্পিকারের কাছে জানাইছে, ইলেকশন কমিশনের কাছে জানাইছে। স্পিকার, ইলেকশন কমিশন, আমার মতে তাকে বহিষ্কার করা উচিত না, থাকলেও নৈতিক জল, কারণ ওটা একটা গ্যাংগ্রিন। যতক্ষণ 10 দিন সংসদে থাকবে ততদিন জামাতের প্রতীক হয়ে থাকবে। আর দেখেন এখন বলে সাদাবাজ, দুর্নীতি, অমক সমক, ইয়াবা ইত্যাদি ইত্যাদি। আরে এখন তো মাজার, মক্তব, সব জায়গায় রেপ, ধর্ষণ, বলৎকার, এটা মহামারী আকার ধারণ করেছে। বেগম খালেদা জিয়া একবার দেখেন অ্যাসিড থ্রোয়িং শুরু হয়েছিল, মহামারী আকারে আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট, এরপরে এখন নাই। আর মেয়েদের মুখে অ্যাসিড মারে না কেউ, এখন আইন করে না কেন এই সরকার? আইন করে না, উনি তো প্রধানমন্ত্রীর সহকারী, পাওয়ারফুল ব্যক্তি। আমি বলছি, দাবি করছি, এখন বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে মাস্তানি, দুর্নীতি, ইয়াবা, মাদক এবং ধর্ষণ, বলৎকার এবং
এইগুলি কঠোর হস্তে তো দমন করতে এই হবে, ব্যাপারে তাছাড়া তো- আইন করা উচিত, জি। কঠোর আইন এবং আইন প্রয়োগ করা উচিত। রাশিদ খানকে যেতে চাই। রাশিদ খান যদি এই ব্যাপারে কিছু বলেন, তবে তার আগে আজিজ ভাইকে যে প্রশ্ন করেছিলাম যে যে কোনো সময় আন্দোলন ডাক আসতে পারে, ঘরে ঘরে দুর্গগুলো তুলতে হবে, তারপরে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসবে, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির, ওনারা 11 দলের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, আপনি সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে আসলে কিভাবে দেখছেন তারা কেনই ডাক দিচ্ছে? এখন এমন কি অবস্থা দেশের যে ডাক দিতে হবে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। হুম এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে চাচ্ছেন শেখ মুজিবুর রহমান। আজিজ ভাই কি বলেন? জামাতের রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং ডাক্তার শফিকুর রহমান যদি শেখ মুজিবুর রহমান হতে চান, আমি তাকে বাহবা দিব। কারণ দল হিসেবে জামাত ইসলাম ফ্যাসিস্ট। ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই সচিবালয় একদিনে খালি হয়ে যাবে। সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে শিবির এবং জামাতের যোগ্যতা থাকুক বা না থাকুক তাদেরকেই বসাবে। জামাত ইসলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হতে পারে না। যে দলের জন্ম বাংলাদেশে হয়নি সেই দল কিভাবে বাংলাদেশের দল হয়? যদিও মানে বাংলাদেশ পিছন দিকে সামনে আনলেই কি ওই দলটা বাংলাদেশের হয়ে যায়? জামাত ইসলামের জন্ম কোথায়? লাহোরে। মানে আমাদের এই দেশের মানে নেতাদের ভুল আছে। জামাত ইসলামের মতন একটা রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশে নিবন্ধন দেওয়া এবং রাজনীতি করার সুযোগ দেওয়া। জামাত ইসলাম একটা বিস্ফোরা। যেমনিভাবে ফিলিস্তিনের জন্য ইসরায়েল যেমনিভাবে বিস্ফোরা, ঠিক বাংলাদেশের জন্য জামাত ইসলাম বিস্ফোরা। সুযোগ পাইলেই তারা মানে এমনভাবে বিষ ছড়ায়, আপনি আসলে এটা সহ্য করতে পারবেন না। দেখেন, আমরা ভাবছিলাম যে গণ অভ্যুত্থানের পরে হয়তো জামাত ইসলাম ভালো হয়ে যেতে পারে, কারণ যে সময় বিএনপির সাথে জোটে ছিল জামাত ইসলাম মজলুম ছিল, তাই না? যে কারণে জামাত ইসলামের রূপটা আমরা দেখতে পারি নাই। এখন যেমন আওয়ামী লীগ অনেকটা মজলুমের মতনই যদি আপনি ধরেন, ঠিক আছে, তাদের মানে এখন কোথাও তাণ্ডব নাই, তাদের কিচ্ছু রাজনৈতিক নাই, কর্মকাণ্ড নেই, ঠিক তারা আছে, এক এখন- প্রকার জি। মজলুমই মনে হচ্ছে। হ্যাঁ, পালিয়ে আওয়ামী পালিয়ে লীগ, বেড়াচ্ছে। তাই না? পালিয়ে বেড়াইলে, লুকিয়ে থাকলে, আঘাত করলে পাল্টা আঘাত না করলে কি বলে? মজলুম বলে বলে। না? জি। তো আওয়ামী লীগ দেখেন এখন ওই যে মজলুমের মতনই মনে হচ্ছে। ঠিক আওয়ামী লীগকে আমরা যেমনিভাবে চিনতে ভুল করতেছি এখন, ঠিক জামাত ইসলামকেও আসলে আমরা চিনতে ভুল করেছি, বিশেষ করে আমাদের মতো তরুণরা। আজিজ ভাইরা অনেক সময় সমালোচনা করতো, মাঝে মধ্যে ভাবতাম খামাখা সমালোচনা করে। তো এখন তো বাস্তবতা দেখতেছি যে দল বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার পরে এইভাবে জালিম হইতে পারে, ক্ষমতায় গেলে তারা কি করতে পারে বলেন তো? আচ্ছা, যে সময় বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল, বিএনপির কোনো এমপি এই কেলেঙ্কারিতে জড়িয়েছে, কোনো অপকর্ম করেছে? এখন দেখেন যে তাদের কি অবস্থা। আমি জনগণকে বলবো, হ্যাঁ ভাই যেটি বললেন তার সাথে একমত, যে একটা সময় যেটি হয়েছিল গ্রামগঞ্জের মানুষ 1000 টাকার নোটকে তারা জান্নাতের নোট মনে করেছে, মানে টিকিট মনে করেছে। এটা হয়েছে। জামাত ইসলাম এই নির্বাচনকে টার্গেট নিয়েছিল যে এইবার আমাদের যে জনপ্রিয়তা, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে তাদের তারা যেভাবে জনপ্রিয়তা, জয় পেয়েছে আর কি। হ্যাঁ, জয় দেখে তারা ভাবলো এইবার আমরা জাতীয় নির্বাচনে কেউ আটকাতে পারবে না। ওভার কনফিডেন্স। ফেসবুকে সরকার গঠন করলো, ডাক্তার শফিকুর রহমান হয়ে গেলেন প্রধানমন্ত্রী। যে সময় বাস্তবে ঘোষণা করা হলো, ধপাস করে পড়লেন। এরপরে তিনি প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান স্বপ্ন দেখছেন এনিহাও আমাকে প্রধানমন্ত্রী হইতে হবে, তিনি এই স্বপ্ন দেখছেন। কিন্তু জামাত ইসলাম এই বাংলাদেশে ক্ষমতায় আসার যোগ্যতা রাখে না, এমনকি অধিকারও রাখে না। বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসার অধিকার রাখে না। কারণটা কি? জামাত ইসলাম বাংলাদেশের শুধুমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি না, তারা এই বাংলাদেশের যেহেতু অস্তিত্বে বিশ্বাস করে নাই, জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে সার্বভৌমত্ব নিরাপদ নয়, রাষ্ট্রযন্ত্র এইটা মনে করে। এই জন্য আমি আপনাকে এতটুকু বলি, যেদিন জামাত ইসলাম বাংলাদেশে এনিহাও জান্নাতের টিকিট বিতরণ করে, টাকা পয়সা দিয়ে ভোট কিনে কোনো একটা মেকানিজম করে ক্ষমতায় আসবে, জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে একদিনও টিকতে পারবে না। এই যে এখন শাহরিয়ার সাহেবরা, জামাতের কথিত বুদ্ধিজীবীরা বলছে না,
একদিনের মধ্যে জামাত ইসলাম নাকি বিএনপির পতন ঘটাইতে পারে, ভারতের আন্দোলন নাকি তারা করাইছে, কত বড় আহাম্মক এরা। উনি বলেছেন 1 মিনিটে প্রধানমন্ত্রীকে ফেলে 1 দেয়া মিনিটে? সম্ভব। জি 1 মিনিট আমি তো কই থেকে পড়বো এখন কত? আপনি তো 24 ঘন্টার কথা বলছেন। আমি তো একদিনের কথা বললাম। আচ্ছা, উনি বলছেন 1 মিনিটে। আপনি বলেন, মানে এই সব মানে মাথার ভিতর গোবর না থাকলে তো এরকম কথাবার্তা বলা যায় না। একটা বিরতির পরে এসে বাকি আলোচনা করতেছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মাঠের রাজনীতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ এবং রাশেদ খান। এম এ আজিজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তিনি রংপুরের একটি প্রোগ্রামে আজকে বলেছেন, জামায়াত আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনি আপনার দলের গঠনতন্ত্র পড়ে দেখেন যে আপনার দল গণতান্ত্রিক দল কিনা, এমন একটি প্রশ্ন তিনি রেখেছেন। কারণ এর আগে আপনি বারবার বলছিলেন যে জামাত আসলে কোনো দলই না, তারা সার্বজনীন দল না। যদি এই বিষয়ে আপনি মির্জা ফখরুলের বক্তব্যের মন্তব্য করবেন। দল জামাত ইসলাম বলে ইসলামিক দল। ইসলামিক দল যদি হয় তাহলে শরিয়া আইন মানতে হবে, শরিয়া আইন মানে না, কয় ধাপে ধাপে বাস্তবায়ন। নির্বাচন ইস্তেহারে বলে কিন্তু নাই। নির্বাচনের ইস্তেহারই আগে বলে। তারা অনেক শুরু থেকে তারা বল তারা শরিয়া ভিত্তিক দল, কিন্তু নির্বাচনের আগে আবার তারা সেটা আমি আপনার উঠিয়ে নিয়েছিল। আপনার সময়ও এই স্লোগান দিছে। হ্যাঁ। জামাতের লোক বলছে সব সময় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান এই স্লোগান তো এখন দেখি না। দেখেন না, কারণ ওরাও বৈষয়িক হয়ে গেছে। ওই যে রেপ করে, জেনা করে, আরে সাংবাদিকরা জিজ্ঞেস করতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যে পরকিয়া করছে, এটা কি করে? না, ধর্ষণের সাথে পরকিয়া ভালো। তো এটা তো উৎসাহিত করে। মুসলমান আইনে আছে যে 4 জনকে বিয়ে করা যায়, এটা তো বলা আছে। সেটা তো কিন্তু বিভিন্ন আগে- অবস্থা পরিপ্রেক্ষিতের না, ভিত্তিতে ইসলামে অনেক বিধিবিধান আছে। পরিপ্রেক্ষিতেও না, হুট অন্য করে আপনি 4টা বিয়ে কেন করবেন? আগের বিবাহিত স্ত্রীর অনুমতি লাগবে, সেটাই, অনুমতি লাগবে। অনেক ব্যাপার স্যাপার আছে। খালি মুখ দিয়ে কয়ে ফেললে তো হবে না। আপনার 4টে বিয়ে এখন সব কিছু হালাল করে দিবেন, এইটা দিবেন, তা তো হবে না। এই জন্য আমি বলি যে জামাত যেটা বলা হয়েছে যে ইসলামিক দল না, এটা কোনো দলের ফিলোসফি নাই। এখন পর্যন্ত জামাত সম্পর্কে আমি কনফিউজ, এদের রাজনীতিটা কি। ডাইরেক্ট ইসলামিক দলগুলো তো মনে করে না। এই যে হেফাজতের কথা বললো, হেফাজত যারা বেরিয়ে যাচ্ছে, তাতে জামাত ইসলামকে ইসলামিক দল মনে করে না। হ্যাঁ, মওদুদির দল, মওদুদির তো এটা বিষয়, মওদুদের কোনো ছেলে জামাত ইসলাম করে না। হ্যাঁ, আপনি তাদের তারা কেউ জামাত দেখেন। ইসলামে নেই, তারা না, আধুনিক শিক্ষিত আপনি পশ্চিমা বলেন থাকেন। সাবেক গোলাম আজমের ছেলে, মতিউর রহমানের নিজামীর ছেলে, বর্তমান জামাতের আমির, একজনও ইসলামিক লাইনে পড়ছে? সবগুলো আধুনিক, সবগুলো বিদেশে লেখাপড়া করছে। আর সাধারণ লোকজন জামাত করে, গরিব দুঃখী যারা গ্রামে বাস করে। আরে আমি গ্রামে গেছি, আপনার গ্রামের মানে পাকঘর আর ঘর ছাড়া সে চেনে না। হ্যাঁ, সেও মনে করে যে তারা তো আশা করে যে জামাত ইসলামী হচ্ছে ইসলামের দল, সৎ লোকের শাসন হবে, দেশে শান্তি শৃঙ্খলা আসবে এবং আমরা জান্নাতে যাওয়ার জন্য। বাস্তবে তো এখন আমার কথা হলো প্রায় 8 থেকে 9 জন সংসদ সদস্য, তারা যত রকম হাসি রস্যের কথা বলছে, এবং পরকীয়া বলেন, ধর্ষণ বলেন, শিশু ধর্ষণ বলেন, এবং প্রত্যেকটা আপনি দেখেন, এই যে শাহরিয়ার কবির সম্পর্কে বললেন, আমার কাছে আছে যে এই যে মাদ্রাসায় যে ধর্ষণ করে, এটা শাস্তি, এটা বড় অপরাধ না। 12 রাকাত নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়। ধর্ষণকে উৎসাহিত করা হয় না, বলাৎকারকে উৎসাহিত করা হয় না। সুতরাং যারা এই আইন করা কঠিন আইন করা উচিত, যে বলাৎকার, ধর্ষণ, পরকীয়াকে যে উৎসাহিত করবে, তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। কারণ এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এবং আমি বলতে গেলে লজ্জা লাগে, আপনি ফেসবুকে দেখেন না, যদি নুনু কাটা হয় তাহলে দেখবেন তাদের অর্ধেক লোকের নুন নাই। জামাতের দেখেন বড় বড় নেতারা পোলাপান ফাইলেই চুমু খায়, পোলাপান খেলেই চুমু খায়। এগুলি কি রোগাগ্রস্ত? তো জামাত রোগাগ্রস্ত, সবগুলো লোকের চিকিৎসা দরকার। তারা সবগুলো কিন্তু সেক্সুয়াল রোগে ভুগছে। হ্যাঁ, ওটা তো আদর স্নেহ করেন, ওনারা বলেন যে তারা শিশুদের আদর স্নেহ করে। আদর স্নেহ পাবলিকলি করার দরকার নেই। তো আদর করলে যে গরিব লোক, তাকে গরিব লোককে সাহায্য করেন, সমস্যা নাই। এবং আপনি এইভাবে পাবলিকলি আদর স্নেহ করার তো দরকার নেই। এখন ধরেন, আমি আজকেও একটা ভিডিও ধরলাম যে আছে
যে মাদ্রাসায় উঠতে গেছে এরকম ঢিলায় ফেলতেছে, কারণ সে পোলায় চিৎকার করতেছে, আরেকজন বলতেছে সে রাজি হয় নাই, বলৎকার করতে রাজি হয় নাই এই ছেলে, তারা পিটাইতেছে সমানে। যান বাসে কিনা সন্দেহ, কে আছে? গরিব লোকের, গরিব দুঃখীর ছেলেরা ছাড়া কি মাদ্রাসায় যায়? বলেন, মাদ্রাসায় যায়? মাদ্রাসায় যায় না। সেই তারা সুযোগটা কি নিরুপায়। নেয়? সেই সুযোগটা কি সবাই নিচ্ছে? নিচ্ছে, নিচ্ছে, কারণ এটা তো তারা যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় সেটা হলো, আমি তো বললাম যে বলৎকার বড় দোষ না, এটা শাস্তি। 12 রাকাত নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়, তো বলৎকার করা যায় ইনডাইরেক্টলি, তাই তো সেটা তো হলো। তাই মনে হয়। জি, তাই তো হলো। আচ্ছা, রাশেদ খান, আপনি এটা একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে হাসান আবদুল্লাহ কিছুদিন আগে, রিসেন্টলি না, সম্ভবত 2 সপ্তাহ আগে বলেছিলেন যে 24শে জুলাইয়ে যদি ছাত্ররা মাঠে না নামতো তাহলে বিএনপির নেতাকর্মীরা এখন ঢাকার রাজপথে রিক্সা চালাতেন। মানে 24শে জুলাই যদি বিএনপির BNP নেতাকর্মীরা কি মাঠে যাই হোক, নামে নাই? বলৎকার তারা তো মাঠে করতে এটা তো নেমেছিল। করে নাই নাকি? জি, মাদ্রাসায় চাকরি নিয়ে বলৎকার করবে না, রিক্সা চালাতে ভালো কথা, তো কাজ তো। আচ্ছা রাশেদ ভাই, 4 মিনিট বলেন আপনার জন্য। 24-এর গণ অভ্যুত্থানে যদি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে না নামতো, তাহলে হাসনাত এবং সার্জিস ছাত্রলীগ করত। হতেও পারত গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে। অবাক করার কিছু না। আমি একবার নয়, 1000 বার, লাখো বার, কোটি বার বলবো, গণ অভ্যুত্থানে হাসনাত এবং সার্জিসের যে ভূমিকা, সেটা মীর জাফরগিরির ভূমিকা। আমি আপনাকে চ্যালেঞ্জ করেই বললাম, হাসনাত এবং সার্জিসকে প্রতিহত করার জন্য 3 আগস্ট সমন্বয়কদের একটি অংশকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রস্তুত ছিল। একজন সহ সমন্বয়ক এবি জুবায়ের, আচ্ছা, ঢাকা এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের দেখেছি, হ্যাঁ, জি, শিক্ষার্থী ছিলেন না? চিনি, হ্যাঁ। দেখবেন ওই সময়কার ভিডিও ছবি, সে হাসনাতের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে, যাতে করে হাসনাত কি করে, হ্যাঁ, মানে এক দফার ঘোষণাকে বানচাল করে কিনা ওই প্রক্রিয়াকে প্রতিহত করার জন্য এবি জুবায়ের প্রস্তুত ছিল হাসনাত এবং সার্জিসকে। তাদের ওই মানে যদি এক দফাকে বানচালের কোনো চেষ্টা করে, কারণ তারা 19 জুলাই সংলাপ করেছে, তারা বিনিয়ামিন মোল্লাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। অনেক কুৎসিত ইতিহাস আছে হাসনাত এবং সার্জিসের গণ অভ্যুত্থানের সময়কার। হাসিনাকে রক্ষার জন্য এমন কোনো চেষ্টা নাই যা হাসনাত এবং সার্জিস করে নাই। আমার অনেকের সাথে তো কথা হয়, কিছু কিছু সমন্বয়ক বলে যে ভাই, মাঝে মধ্যে নাহিদ ইসলাম ভাইয়ের উপরে রাগ হয়, ক্ষোভ হয়, যে গণ অভ্যুত্থানের খলনায়কদেরকে তিনি অভ্যুত্থানের পরে নায়ক বানিয়েছেন। আপনি যদি কখনো নাহিদ ইসলামের কোনো সাক্ষাৎকার গ্রহণ করেন, প্রশ্ন করবেন যে শোনা যায় যে আপনি এবং আসিফরা যে সময় ভূমিকা রাখছিলেন জনগণের পক্ষে, সেই সময় হাসনাত এবং সার্জিস জনগণের বিরুদ্ধে ভূমিকা রাখছিল, এই ঘটনা ঘটেছিল, আমরা শুনি। আপনি কেন গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাসটা লেখেন না? আসিফ মাহমুদ যে বই লিখেছে, আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে বই লিখেছো, আমার জুনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে ওকে আমি ছাত্র রাজনীতি শেখানো থেকে শুরু করে আমার সাথে রাখা, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনাদের সাথে আসিফ তো মাহমুদের। ছিল, যতটুকু আমরা দেখি Exactly. আর কি, ছবি সেও টবি সেটা দেখি। স্বীকার করে, সে শপথ নেওয়ার আগের দিন আমার সাথে কথা হয়, সে আমার প্রতি বেশ কৃতজ্ঞতা স্বীকার করেছিল যে ভাই আপনার হাত ধরে এই পর্যন্ত এসেছি। যাই হোক, এখন হয়তো বড় নেতা হয়ে গেছে, তো বড় হয়ে গেলে বাংলাদেশের যে বাস্তবতা, অনেক সময় ভাবে যে সিনিয়রদেরকে শ্রদ্ধা করলে হয়তো আমি ছোট হয়ে যাব। তো যাই হোক, আসিফ মাহমুদের ভূমিকা আছে, তাকে জিজ্ঞেস করবে। 7 আগস্ট একজন ছাত্র প্রতিষ্ঠা, আমি তো আগেই বলেছি, শপথ নেওয়ার আগে তো আমাকে বললো যে ভাই ওই দুজন তো বেইমানি করেছে। এখনো পর্যন্ত অনেকের আক্ষেপ, তাদের ভিতরে অনেকের আক্ষেপ, বিশেষ করে দেখবেন হাসনাত এবং মানে নাহিদ এবং আসিফের পরে কাদের অবস্থান থাকার কথা? রিফাত, কাদের, মাইন সরকার আছে, কেন নাই? দেখেন, নাহিদ আসিফরা যে সময় হেফাজতে, পুলিশের হেফাজতে, নেতৃত্ব দিয়েছে কারা? রিফাত, কাদের, হান্নান মাসুদ, মাইন সরকার। তাহলে যদি আপনি বিকল্প নেতৃত্ব ধরেন, তারা, ওদের অবস্থান কোথায়? এনসিপি এই কারণে টিকবে না, ওদের অভিশাপে টিকবে না এনসিপি, কারণ নাহিদ ইসলাম ওদের সাথে
টোটালি বৈষম্য করেছে হাসনাত এবং সার্জিসকে রক্ষা করার জন্য। নাহিদ ইসলামের কিছু দুর্বলতার কারণে আমার কাছে মনে হয় সে এই কাজটা করে, কারণ নাহিদ ইসলামদের অবর্তমানে সারা বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এরা নেতা হয়েছিল এই 4 জন, এটা তো বাস্তব, তাই না? তো নাহিদ ইসলাম কি আসলে এইটা মনে করে যে আসলে ওদেরকে বেশি গুরুত্ব দিলে আসলে ওরা ভবিষ্যতে আমাকে ছাড়িয়ে যেতে পারে, এই জন্য মাঝখানে একটা গ্যাপ রাখে হাসনাত এবং সার্জিসকে দিয়ে? রাশেদ ভাই। দেখেন রাজনীতি বাংলাদেশের এত নোংরা, মানে এইভাবে যাকে আমরা এত বিশ্বাস করি, আমরা শুনি, আমি শুনেছি হাদিসে নাকি এরকম আছে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করবে। আজকে হাসনাত এবং সার্জিস যে বেঈমানি করেছে সেটা মানুষ অবিশ্বাস করতেছে। দেখেন ওই সময় ছিল হাসনাত ধন্যবাদ। এবং সার্জিস মানে আওয়ামী লীগের ছত্রছায়ায়, এখন তারা আছে জামাতের ছত্রছায়ায়, মানে জামাতের সাথে গেলে আপনি ফেরেশতা। এই জন্য গণঅভ্যুত্থানের মীর জাফর, হাসনাত এবং সার্জিস এখন জামাত জোটে যেয়ে তারা হয়ে গেছে গণঅভ্যুত্থানের নায়ক। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান, ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর নাহিদ ইসলাম কেন নীরব ছিলেন, দুর্বলতা কি, সেটা আরেকদিন হয়তো আপনার কাছ থেকে তাদেরকে জিজ্ঞেস করেন। দর্শক আজ এ পর্যন্ত, আগামীতে নতুন করে আমরা কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।